আসসালামু আলাইকুম। বিশ্বে যা ঘটছে তা থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে অনেকে তোড়জোড় করে বলেছিল যে ডোনাল্ড ট্রাম্প এসে ইউনূসকে হটিয়ে দেবে, এটা করবে, সেটা করবে। কিন্তু আসলে শেষ পর্যন্ত তা ঘটেনি। আমি ট্রাম্পকে কখনো পছন্দ করিনি এবং আমি বলেছিলাম ট্রাম্প ক্ষমতায় আসলে আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হবে না। অনেকে মনে করেছিলেন যে ট্রাম্প যুদ্ধবাজ নয়। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে উনি আরও ওপেন অ্যাবাউট ইট। বর্তমানে উনি যেই মনরো ডক্ট্রিন, যে ১৮২৩ সালে প্রেসিডেন্ট মনরোর যে মনরো ডক্ট্রিন, সেটাকে উনি ডনরো ডক্ট্রিনে পরিণত করেছেন। আমেরিকা গত ১০০ বছরে প্রায় আম শতাধিক করার পেছনে কাজ করেছে, অর্থাৎ রেজিম চেঞ্জের পেছনে কাজ করেছে। কখনো সফল হয়েছে, কখনো সফল হয়নি। বাট ওভারঅল তারা রেজিম চেঞ্জের ব্যাপারে কাজ করেছে। প্রেসিডেন্ট ওবামা অনেক মিষ্টিভাষী, কিন্তু প্রেসিডেন্ট ওবামা কিন্তু সিরিয়া, লিবিয়া এবং বিভিন্ন জায়গায় উনি কিন্তু অপারেশন চালিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পার্থক্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প উনি সব কিছুর ব্যাপারে একেবারে ওপেন। উনি আন্তর্জাতিক আইনের ব্যাপারে বলেছেন যে আন্তর্জাতিক আইন ওনার নিজস্ব নৈতিকতা এবং প্রয়োজনের উপর নির্ভর করে মেইনলি। যে দেশের জন্য কোনটা প্রয়োজন, এটা দিয়ে উনি বিচার করেন। এটা একটা ডেঞ্জারাস মেসেজ। কারণ আন্তর্জাতিক আইন হচ্ছে বিভিন্ন দেশের মোরালিটির একটি মেল্টিং প্লট। অর্থাৎ আপনি বিভিন্ন দেশের সরকার প্রধানরা যা আলোচনা করবে সেটা নিয়ে একটি সমীকরণ টানা হয়, তারপর আন্তর্জাতিক আইন প্রণয়ন করা হয়। আইন হচ্ছে কনসায়েন্স, ইকুইটি, এগুলোর প্রকাশ। যদিও আমরা জানি আইনে বলে যে ইউ কান্ট লেজিসলেট অল মোরালিটি। তারপরেও ডোনাল্ড ট্রাম্পের এই কথা একটি ভয়ঙ্কর মেসেজ দেয়। সেটা হচ্ছে আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরাসরি সাম্রাজ্যবাদের দিকে নিজেকে এগিয়ে নিয়েছে, অর্থাৎ টোটালি একটা এম্পায়ারে পরিণত হয়েছে। এবং এই আমেরিকান এম্পায়ার এখন আর রাগ ঢাকের কিছু নেই। এবং তারা মনরো ডক্ট্রিনে যে আমেরিকান হেমিসফেয়ারের যে বিষয়টি ছিল সেটা আবার উনি আনতে যাচ্ছেন। 1794-এর সেই ইমিগ্রেশন আইন উনি বাস্তবায়ন করবেন। শত্রু, এনিমিজ এবং এলিয়েন এনিমিজ ব্যাপারে, ইমিগ্রেশনের ব্যাপারে ওই আইন টাইন করবেন, যেগুলো কিনা আসলে সভ্য সমাজে গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণ নেই। তবে ভেনেজুয়েলাতে উনি যা ঘটিয়েছেন এটা আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এখানে মাদুরোকে আপনি হেট করেন বা লাইক করেন, কিন্তু সরাসরি একটি স্বাধীন সার্বভৌম দেশে ঢুকে আপনি সেখানকার সরকার প্রধানকে উঠিয়ে নিয়ে আসবেন। কিন্তু আমেরিকা এটা নতুন করেনি, আগেও করেছে। আমরা নরিয়াগার ঘটনা নিশ্চয়ই অনেকে জানি, পানামাতে। সুতরাং এটা নতুন কিছু না। গ্রিনল্যান্ডের ব্যাপারে উনি হুঙ্কার দিচ্ছেন, গ্রিনল্যান্ড উনি দখল করবেন। হয় বিক্রি করো, নাহলে দখল করে ফেলবো। এটা আমেরিকান সিকিউরিটির প্রশ্ন আসছে। আসলে এগুলো সবই হচ্ছে অজুহাত। মেইনলি কেন করছে আমেরিকা? আমেরিকা এগুলো করছে এজন্যই যে এশিয়া এবং আফ্রিকা থেকে মোটামুটি আমেরিকা এখন উইথড্রল পজিশনে আছে। এখন আর ওই নেতানিয়াহুকে সাথে নিয়ে আসলে তোড়জোড় করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে যখন চায়না এবং রাশিয়া এবং ইন্ডিয়া এরা যখন ব্রেক্সিটের বিভিন্ন প্যাক্টের মাধ্যমে একেবারে এক হয়ে গেছে বলতে পারেন, সেখানে আমেরিকার সেরকম আসলে মাসল ফ্লেক্সিং সেখানে করতে পারছে না। যেভাবে হোক রাশিয়ান তেল বিক্রি হচ্ছে বিভিন্ন দেশে। এখন রাশিয়াকে কাবু করতে হলে মিনারেল রিসোর্সেসগুলো হাতে নিতে হবে, এবং মিনারেল রিসোর্স যদি হাতে নেওয়া যায় তাহলে ইচ্ছামতো এগুলোকে প্রডিউস করে বিশ্ববাজারে দাম কমিয়ে দিলে ওই যারা কিনা সম্পূর্ণ অয়েলের উপর নির্ভরশীল রাষ্ট্র, তারা অর্থনৈতিক বিপর্যয়ে পড়বে। চায়নার সাথে রাশিয়ার পার্থক্য হচ্ছে চায়নার বহুবিধ ইনকাম আছে। তারা এআই ছাড়াও বিভিন্ন টেকনোলজির মাধ্যমে বিশ্ব বাজারে তাদের প্রভাব আছে। কিন্তু রাশিয়া মূলত মিনারেল রিসোর্সের পাশাপাশি মূলত যেটা, সেটা হচ্ছে তেলের উপর নির্ভরশীল একটি দেশে পরিণত হয়েছে। আপনারা এখন কোন জিনিসটা বলতে পারেন রাশিয়ান মেড? অলমোস্ট নাথিং। তো সেই হিসাবে ওই অস্ত্র দিয়ে একটা বিষয় ছাড়া রাশিয়ার আসলে সেরকম বিশ্ব বাজারে মাল্টিফেরিয়াস যে সকল বিজনেস সেগুলো নেই। তা রাশিয়াকে কাবু করতে হলে রাশিয়ার তেলের দাম ফেলে দিতে হবে বাজারে, এবং রাশিয়ার চাইতে বরঞ্চ আমেরিকা এবং
মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল কলোনিগুলো এখন তৈরি হচ্ছে সেখান থেকে তেল সাপ্লাই করলে আরও ভালো হয়। গ্রিনল্যান্ড নিলে আরও কোণঠাসা হয় জিওগ্রাফিক্যালি কানাডা, এবং কানাডা অলরেডি ইকোনমিক বিপর্যয় নেমে এসছে, এবং গ্রিনল্যান্ডে প্রচুর মিনারেল রিসোর্সেস আছে যেগুলো থেকে সহজে ইউরোপে এক্সপোর্ট করা যাবে। এই সকল চিন্তাভাবনায় এখন একটি ইম্পেরিয়ালিস্ট সাম্রাজ্যবাদী জাতিকে আমেরিকা সরাসরি নিজেকে প্রকাশ করেছে। এখন খোদ আমেরিকানরা কি সেই বিষয়ে তাদের দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র এবং স্বৈরতন্ত্রের নামে আলটিমেটলি ইম্পেরিয়ালিজম মেনে নেবে কিনা সেটা দেখার বিষয়, যদিও জায়গায় জায়গায় আন্দোলন শুরু হয়েছে। কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতা আমি যা দেখেছি যে এই সকল দেশগুলো মূলত অর্থনীতির উপরে তারা অভ্যস্ত, অর্থাৎ এখানকার নাগরিকরা যদি দেখে অর্থনীতি ঠিক আছে, তারা সেটা খুশি। আমরা বাংলাদেশিরও তাই, আমরাও শেখ হাসিনা অর্থনৈতিক সফলতা এনেছিলেন, সুতরাং তার অনেক কিছু আমরা মাফ করে দিতে রাজি আছি। সৌদি আরবে তারা অর্থনীতিতে দেশকে সমৃদ্ধ রেখেছে, তারা আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স থিঙ্কিং করে, দ্য লাইন সৃষ্টি করছে, অনেক ইনভেস্টমেন্ট আনবে। দেশের মানুষ গণতন্ত্র নিয়ে খুব একটা বদল করে না, তাদেরকে কিছুটা স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে, তাতেই তারা খুশি। কিন্তু আমেরিকা কি স্বৈরাচার পরিবর্তনের জন্য মাদুরোকে উঠিয়ে নিয়ে এসছে? তা তো না, কারণ তাহলে তারা নোবেল প্রাইজ উইনার যে মহিলা তাকেই তারা সরকার প্রধান বানিয়ে দিত, তারা করেনি। মেইনলি হচ্ছে ইম্পেরিয়ালিজম এবং মেইনলি হচ্ছে এই সাম্রাজ্যবাদিতার মাধ্যমে অর্থনীতিকে ক্যাপচারে আনা। বর্তমানে ইরানে যা ঘটছে আসলে এইটাও ওই অর্থনীতি পরিকল্পনারই অংশ, কারণ ওদিকে নেতানিয়াহু তার সার্ভাইভালের শুধু বিষয় নয়, ইসরায়েলের সার্ভাইভালের বিষয় নয়, সেখানে বৃহত্তর ইসরায়েলের পরিকল্পনায় লিপ্ত আছে, এবং সেই ক্ষেত্রে নিজেদেরকে ডিফেন্ড করার জন্য পাকিস্তান, সৌদি আরব এবং এখন টার্কি যুক্ত হতে যাচ্ছে একটি শক্ত নেটো লাইক বলয়ে। এই তিনটা দেশই যথেষ্ট ওখানকার বলয় সৃষ্টি করার জন্য, বাকি দেশগুলো আস্তে আস্তে যুক্ত হয়ে যাবে। এখানে এই সমীকরণে ইরানকে সরিয়ে দিতে হবে, কারণ ইরান আসলে প্রোগ্রেসিভ হতে রাজি না। সৌদি আরব কিন্তু অনেক আগেই প্রোগ্রেসিভ হওয়া শুরু করেছে, কিন্তু ইরান কিন্তু প্রোগ্রেসিভ হতে রাজি না। ইরানের মানুষরা অন্যান্য আশেপাশের রিজন থেকে অনেক শিক্ষিত এবং অনেক অ্যাডভান্স থিঙ্কার্স, যদিও তারা শাহের অতিরিক্ত লিবারালিজমের ফলে তারা ইসলামিক মৌলবাদিতে শাসন নিয়ে এসেছিল, সেই ইরানই কিন্তু আবার ইসলামিক মৌলবাদের শাসন থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ না বেরোলে তারা এই বলয়ের বাইরে ছিটকে পড়বে। এটা ইরানিয়ানরা বুঝেছে, এবং নেতানিয়াহু এবং ইসরায়েল চায় যে এই বলয়টার সঙ্গে যাতে কাজ করা যায়। কাজ না করা গেলে আসলে যদি ইসলামিক মৌলবাদী শাসনতন্ত্র থাকে তাহলে ইসরায়েল কখনো শান্তি পাবে না। এই বিষয়ে আসলে একমত সৌদি আরবও। সৌদি আরবও চায় ইসরায়েল থাকুক, ইরান তাদের অধীনস্থ থাকুক, এবং আপনাদের মনে রাখতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে সৌদি আরব এবং ইসরায়েল রাষ্ট্রটি সৃষ্টি করার আগে তাদের ভিতরে একটি সমঝোতা ছিল, সেখানে সেই এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে বসে উইনস্টন চার্চিল, রুজভেল্ট এবং আপনার যারা অন্যান্য লিডার ছিলেন, ওয়ার্ল্ড গ্লোবাল লিডার ছিলেন, সৌদি বাদশাহ সহ অনেকবার তারা মিটিং করেছিলেন, স্টালিন সহ, যাতে করে এই দুটো দেশের সাথে কোনো রকম কনফ্লিক্ট না হয়, অর্থাৎ সেখানে একটা প্রক্সি দেশ ইসরায়েল যাতে থাকে, এই আলোচনায়। তাই এখানে কোনো মতেই আর বর্তমানে ইসলামী মৌলবাদী উত্থান বিশ্ব রাজনীতি মেনে নেবে না। আপনারা জানেন যে ইতিহাস আছে, ইউরোপিয়ানদের ইতিহাস আছে, বলশেভিক রেভলিউশন সহ ফ্রেঞ্চ রেভলিউশন, বিভিন্ন সময় আমরা দেখেছি যে সেখানে শেষ পর্যন্ত মানুষ সাফোকেটেড হয়েছে ধর্মীয় শাসনে। সাফোকেটেড হওয়ার সময় পরে এক সময় তারা তাদের ওই যাজকদেরকে তারা ধরে ধরে জবাই করেছে। রাসপুটিনের কথা অনেকে হয়তো বা রাশিয়াতে জানেন। এখন বর্তমানে ইরানে সেটা হওয়া শুরু করেছে। ইরানে মানুষ সাফোকেটেড হতে হয়েছে, আস্তে আস্তে সাফোকেটেড হয়ে হয়ে আলটিমেটলি এখন মসজিদে আগুন দেওয়া শুরু করেছে। আমরা নিশ্চয়ই বাংলাদেশে সেটা চাই না, কারণ মৌলবাদী শাসনের সময় যদি একটি সময় তারা যদি মডার্নাইজ না হয় তাহলে সেইখানে বিপর্যয় নেমে আসে এবং সেখানে অর্থনীতি ধ্বংস হয়ে যায়। ইরানের পলিসি ছিল সব সময় অ্যান্টি আমেরিকান, অ্যান্টি ইসরায়েল, অ্যান্টি সৌদি আরব, এরকম করতে করতে শেষ পর্যন্ত তারা
নিজের দেশের অর্থনীতি 12টা বাজিয়ে ফেলেছে। যে কোনো কিছুর জন্য এখনও যে কোনো কিছুর জন্য তারা আমেরিকা, ইসরায়েল এগুলো করে এবং বাংলাদেশের মোল্লা মৌলবীরা যে কোনো কিছুর জন্য ভারতকে দোষ দিবে। এবং এইটার কারণে ভারতের অনেক সমালোচনা আমি করেছি। আপনারা জানেন ভারতের অনেক সমালোচনা করেছি। ভারতের অনেক বর্ডার কিলিং বিরুদ্ধে আমি আন্দোলন করেছি। কিন্তু সব কিছুকে ভারতকে দোষ দেওয়ার কোনো মানে থাকতে পারে না। তবে বর্তমানে বাংলাদেশের মৌলবাদীরা সব কিছুতে ভারতকে দোষ দাও, ভারতকে দোষ দাও। ভারতকে দোষ দেবে, আরেকদিকে ইসলামী শাসনের নামে মৌলবাদী শাসন কায়েম করবে। মানুষ অলরেডি সাফোকেটেড হচ্ছে এবং আরও হবে। এবং আমাদের যেহেতু কালচার অনেক সমৃদ্ধ, ইরানের কালচার যেমন সমৃদ্ধ, তারা রিভোল্ট করেছে সকল মৌলবাদীর বিরুদ্ধে, বাংলাদেশে একটা মৌলবাদীর বিরুদ্ধে রেভলিউশন হবে। 1971 সালে হয়েছিল, এখন আবার হবে যদি এরা বেশি বাড়াবাড়ি করে। এবং আমেরিকা এখানে ইনফ্লুয়েন্স খাটাবেই, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও খাটাবে, সৌদি আরব লিবারালিজমের পক্ষে তারা কাজ করবে। এবং এটার প্রমাণস্বরূপ আমেরিকা বিভিন্ন রকমের ট্যাক্স বাড়িয়ে দিয়ে প্রমাণ করেছে যে আমেরিকাকে ছাড়া বিজনেস করা সম্ভব নয়, আমেরিকাকে নিয়ে বিজনেস করতে হবে। তাহলে আমেরিকার অর্থনৈতিক ইনফ্লুয়েন্স থাকবে এবং বাংলাদেশের সঙ্গে যদি আমেরিকার বৈরিতা বাড়ে, যখন আমেরিকান পলিসি আর এখন না মৌলবাদিতাকে থামস আপ দেওয়া, একটা সময় ছিল 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে, এখন আর সেটা না। তাই মৌলবাদীরা এখন কোনোভাবেই আসলে ব্যাকআপ পাবে না, আমেরিকার ব্যাকআপ পাবে না এবং অর্থনীতিও ভালো রাখতে পারবে না। দেশের মানুষ ধরে ধরে মসজিদে আগুন দেবে, মৌলবীদেরকে তারা ধরে ধরে এই ইউরোপিয়ান আন্দোলনগুলোর মতো বলশেভিক বলেন, ফ্রেঞ্চ বলেন, ওদেরকে ধরে ধরে পেটাবে। তো আমরা চাই না সে অবস্থায় দেশ যাক আমাদের বাংলাদেশ। তাই আমি বলবো বাংলাদেশে যদিও আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, যদিও আমি তারেকের অনেক সমালোচনা করি, যেটাই করেন না কেন 71-এর চেতনায় বিশ্বাসী হবেন। আমাদের ধর্মনিরপেক্ষ দেশ হতে হবে। ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীন নয়, ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার। মানুষের জীবনটাকে ধর্মের নামে সাফোকেটেড করেন না। এবং আমাদের যুগে যুগে বিভিন্ন ইসলামিক স্কলাররা ধর্মের অনেক কিছুকে সুন্দরভাবে ইন্টারপ্রিট করে কম্প্যাটেবল করেছে ধর্মকে এবং মানুষের জীবনকে, সেদিকে থাকেন। এবং আপনি বিএনপি একটা সিরো সেকুলার দল, দ্যাট ইজ ফার বেটার দেন অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তারাও যদি রাজনীতি করতে চায়, ইউরোপে খ্রিশ্চান পার্টি নামে অনেক দল আছে, খ্রিশ্চানিটির নামে, তারা অনেক লিবারাল হয়ে গেছে। সেই রকম যদি জামাতও হয়ে যায়, তাহলে দেখা যাবে যে তারা বাংলাদেশে লিবারালিজম আনবে, ইসলামী শাসনকে লিবারালিজম দিবে। কিন্তু সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে এই সকল গণতান্ত্রিক দলের নামে যে সকল দল, এগুলোকে রিফর্ম হতে হবে। যেমন পরিবারতন্ত্র, এটাকে অবশ্যই অবসান আসতে হবে। কিছু হলে এখন শুনলাম আবার তারেকের মেয়েকে 1 লাফে বোধহয় জয়েন্ট, যেমন তারেককে জয়েন্ট সেক্রেটারি বানিয়ে দিয়েছিল, এখন ওকে আবার কোন পদ দিয়ে 1 লাফে উপরে উঠিয়ে দিলে বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে যে আচরণ করেছে, বিএনপির সাথেও সেই আচরণটি করবে। তারেক এখন যতই ভালো কথা বলুক না কেন, সে আলটিমেটলি তার মেয়েকে সে সামনে এগিয়ে দিচ্ছে। এগুলো কোনো এই সকল প্রাইভেট লিমিটেড কোম্পানি মানুষ যেমন মেনে নেবে না, ধর্মভিত্তিক সাফোকেটিং লাভ মানুষ মেনে নেবে না। অর্থাৎ সব কিছুতে সাফোকেটিং সিচুয়েশন থেকে বেরিয়ে না আসলে, ইরানে যেমন শাহের পতন হয়েছে, আবার শাহের ছেলেই সেখানে মৌলবীদেরকে টেনে হিঁচড়ে নামিয়ে দিচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশেও যে আবার সেকুলারিজমের মুভমেন্ট হয়ে এই সকল মৌলবীদেরকে নিশ্চিহ্ন করে দেবে না, সেটা আপনি বলতে পারেন না। তাই আমি বলবো বাংলাদেশের ধর্মের কারণে, আমাদের সকলের ধর্মীয় বিশ্বাস রক্ষার কারণে ইরানে যেমন হাজার মানুষ নাস্তিক হয়ে গেছে, এটা যাতে না হয় তার জন্য লিবারালিজমকে মেনে নিন, ধর্মভিত্তিক রাজনীতিকে বিদায় দিন, নাহলে অর্থনীতির 12টা বাজবে, দেশের সম্প্রীতি নষ্ট হবে। বাংলাদেশে 9-10% মানুষ এখনও মুসলিম না, তারা অমুসলিম, তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং বাংলাদেশে সবাই মিলে বাংলাদেশকে গড়তে হবে। অন্যথায় বাংলাদেশের সিচুয়েশন ইরানের মতো হবে এবং আপনারা আমেরিকার সাম্রাজ্যবাদিতার মুখে সেটাকে ট্যাকেল দিতে পারবেন না, বিশেষ করে মৌলবাদী বিরুদ্ধে পারবেই না। এটাই হচ্ছে বাস্তবতা।